হায়দ্রাবাদের কথা বললেন জি বা সিকিমের কথাও বলা যায় যে তারা ওই একটা সুতা ধরে তারপর হুম, দেশটা দখল করে নেয়। হুম, এখন যেমন হায়দ্রাবাদে নিজামকে সরিয়েছে, হিন্দু নির্যাতন হচ্ছে, বিভিন্ন অজুহাতে সরিয়েছে। বাংলাদেশেও এরকম অভিযোগ করতেছে ভারত যে হিন্দু নির্যাতন হচ্ছে। আবার আমরা যদি দেখি যে ত্রিপুরা রাজা প্রদত্ত নারায়ণ তিনি বলতেছেন যে পার্বত্য চট্টগ্রাম দখল করো, দখল করে এটা স্বাধীন রাজ্য করো। এখানে আবার যদি দেখে একটা কলাম, এটা লিখেছে জগন্নাথ, তিনি লিখেছেন যে ওয়াই ইন্ডিয়া মাস্ট ফোকাস অন এ টু স্টেট সলিউশন ফর বাংলাদেশি হিন্দুজ। ঠিক একই আরেকজন লিখেছে যে কার্ভিং এ হোমল্যান্ড ফর হিন্দুজ অফ বাংলাদেশ এন্ড আনলকিং দ্য ল্যান্ডলক নর্থ ইস্ট, এটা লিখেছেন জয়দীপ মজুমদার। তো এরা লিখতেছেন যে যে বাংলা মানে ভারতের উচিত এই চিকেন নেকটাকে প্রশস্ত করার জন্য বাংলাদেশের জমি দখলে নেওয়া। তো চিকেন নেকের তো ওই পাশে নেপাল আছে, নেপালের জমি নেন না কেন, ওটা নিবে না। এখন বাংলাদেশকে 14-15 বিলিয়ন ডলার দিয়ে দিবে, রংপুর অঞ্চলটা দিয়ে দিবে। এই 14-15 বিলিয়ন ডলার তো আমাদের প্রবাসীরা আমাদের 2-3 মাসের ভিতরে পাঠিয়ে দেয়। আর দেওয়ার পরে এই 2.5 কোটি জনগণকে এরা উৎখাত করে দিবে। আর যদি বাংলাদেশ রাজি না হয় তাহলে জোর করে করতে হবে। তো এই যে এই ধরনের কথাবার্তা, একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি, এটা আসলে ভারত সরকার তো ওদেরকে কিছু বলতেছে না, থামাইতেছে না। তার মানে কি এতে কি ভারত সরকারের উৎসাহ আছে? এইগুলো এক প্রশ্ন। আর আর সলিউশন হিসেবে কি করা যায়? মানে পাকিস্তানের কাছ থেকে অবশ্যই J-17 যে ইউনূস সরকার চুক্তি করে গেছে, চীনের কাছ থেকে J-10C বা তুরস্কের সঙ্গে যে চুক্তিগুলো, এগুলো তো সব আছে। এগুলো কিন্তু তারেক রহমান ক্যান্সেল করতেছে না। তার মানে এই যে আমাদের মানে অস্ত্রের সংসম্পন্ন হওয়ার জন্য আমাদের কি আসলে বিভিন্ন রাষ্ট্রের সহায়তায় ইরানের মতো একটা রাষ্ট্র হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? না ধন্যবাদ। এই যে আপনি প্রথমে যে বললেন এই যে বিভিন্ন লেখক লিখতেছে, তো তারা বলতেছে ভারতের আমাদের হিন্দুরা তো আমরা হিন্দু মুসলমান ভাগ করি না, আমরা এখানে সব বাংলাদেশি, আমরা সবাই এক আছি। এবং তারা যে এইসব কি নাম জয়দীপ মজুমদার এরা লিখছে, এই যে দেখেন উপরের লালটুকু আর নিচের লালটুকু, এই দুটো তারা বাংলাদেশ থেকে নিয়ে নিবে। এগুলা তাদের অলিক স্বপ্ন। তাদেরকে আমি পাল্টা যদি বলতে চাই তাই বলবো, ঠিক আছে একটা কাজ করো, 25 কোটি মুসলমান আমাদেরকে দিয়ে দাও, আমরা 7 সিস্টার নিয়ে নিই, ঝামেলা করার দরকার। তুমি ওই চিকেন নেকটাকে এখানে রংপুর এখানে আসলে আমরা কোমর ভেঙে দিব, হাত পা না কোমর ভেঙে দিব ইনশাল্লাহ। সুতরাং এইসব কথা বলে আমাদের কোনো লাভ নাই। আমরা এমনিতেই আমাদের মৌলানা ভাসানী আসাম ছাড়া এটা অপূর্ণ বলছে। তো আসাম মানে ত্রিপুরা, মেঘালয় সব আমাদের এগুলো ছিল। আপনি জানেন ভোটের মধ্যে আমরা মুর্শিদাবাদ নদিয়া পাইছিলাম, কিন্তু আজকে আমরা মুর্শিদাবাদ পাই নাই। খুলনাতে আমরা একটু কম ভোট পাইছিলাম, কিন্তু খুলনার পরিবর্তে আমরা মুর্শিদাবাদ এবং নদিয়া দুইটা দিয়ে দিতে হয়েছে, আপনি জানেন। এমনকি কলকাতা ভাগ করারও প্রশ্ন আসছিল, কিন্তু সেটাও আমরা পাই নাই। আর এদিকে আরাকানও চলে গেছে। এগুলো আমাদের অনেক ভুল ছিল, এগুলো নিয়ে আরেকদিন ডিসকাস করব। তো ভারতের বন্ধুদেরকে বলবো বি কেয়ারফুল। আমরা কিন্তু আমাদের প্রেসিডেন্ট জিয়া কিন্তু ভারতকে পরাজিত করছিল, আবার পাকিস্তানকেও পরাজিত করছিল। 65 সালে তোমাদেরকে যে পরাজিত কইরা পাঞ্জাবে যে ঢাকা জায়গা আমাদের প্রেসিডেন্ট জিয়া তখন ক্যাপ্টেন জিয়া দখল করছিল, সেটা কিন্তু এখন পাকিস্তানের অংশ। তো সুতরাং আর আপনি যে কথাটা বললেন যে লাস্টে এগুলো নিয়ে, এইসব রেটরিক এগুলো নিয়ে বেশি ডিসকাস করার দরকার নেই। এগুলো হচ্ছে কতগুলো পাগলা কুত্তা, সাইকোপ্যাথ, এরা আমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। বাট এই যে পরবর্তী প্রসঙ্গ যেটা আপনি আনলেন, J-17, যে চেংডু বা থান্ডার, তারপরে ওইদিকে সুইডিশ গ্রিপেন এবং ইউরোফাইটার টাইফুন ইটালি, এগুলো নিয়ে কথা হচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হাকান ফিদান, তাকে শুধু আমি পররাষ্ট্রমন্ত্রী মনে করি না। আপনি নিশ্চয়ই জানেন টার্কিশ প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান তাকে পরবর্তী তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করছেন। বলেন কি? হ্যাঁ, একে পার্টির পরবর্তী নেতা হচ্ছে হাকান ফিদান। আপনি জানেন পলিটিক্যাল সায়েন্সের পিএইচডি ব্লিংকেন ইউনিভার্সিটিতে সে পড়ছে আঙ্কারাতে, কিন্তু সে কিন্তু আবার ডিপ্লোমেসি এবং সিক্রেট সার্ভিস পড়ছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, যেটা কি গোয়েন্দা প্রধান ছিল অনেক বছর। সে নন কমিশন অফিসার ছিল আর্মিতে, তারপরে গোয়েন্দা প্রধান ছিল। এবং তার আরেকটা মারাত্মক পরিচয় আছে, যেটা তুরস্ক কিভাবে গ্রহণ করছে আমি জানি না। সেটা হচ্ছে তার বাবা কিন্তু একজন কুর্দিশ, তার মা হচ্ছে, আপনি জানেন তুর্কিদের সাথে কুর্দিশের বিরাট যুদ্ধ। এমনকি উনি যখন গোয়েন্দা প্রধান ছিলেন, তার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন হচ্ছিল যে সে কুর্দিদের সাথে পিকেকে, আপনি জানেন কুর্দিদের একটা পার্টি আছে পিকেকে, এটার সাথে মারাত্মক যুদ্ধ হয় তুর্কিশ আর্মিদের। কারণ আপনি জানেন ইরাক, ইরান, সিরিয়া, তুরস্কের একটা ছোট একটা কুর্দিস্তান, এটা ওরা স্বাধীন করতে চাইছিল। তো সেখানে অনেক যুদ্ধ হয়েছিল। কিন্তু এই বুদ্ধিমান এরদোগান সাহেব তাকে ইন্টেলিজেন্স করে কুর্দিশ বাবা, টার্কিশ মা, তার একটা, আপনি দেখেন কুর্দিরা কিন্তু অনেক এখন শান্ত, আগের মতো নাই, এবং তাকে অত্যন্ত বুদ্ধিমানের সাথে কাজে লাগিয়ে আজকে এই পজিশনে আছে। এই কুর্দি বাবার ছেলে এখন
হি ইজ পয়েজড টু বিকাম দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ টার্কিয়া, এটা বলা হচ্ছে, এবং এটা আমি তার ইতিহাস যতদূর জানলাম। এবং আমাদের দেশে আসার পরে আপনি যে বললেন, তাকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স এবং অ্যাডভাইজার সবাই গিয়ে তাকে মানে এইরকম সম্মান আমি কিন্তু খুব কমই দেখি। দিতে হবে, তাকে সম্মান দিতে হবে, সে সম্মানের লোক। আপনি জানেন যে এই কথাটার সাথে জাতিসংঘের প্রেসিডেন্ট আমাদের ডক্টর খলিলুর রহমান হলেন, এটাও আমি একটু বলতে চাই। এটাও তারেক রহমানের ফরেন পলিসির, আমাদের বাংলাদেশের ফরেন পলিসির আপনি একটা অত্যন্ত ভালো দিক বলতে পারবেন। যুক্তরাষ্ট্র, চায়না এবং রাশিয়া, এই যে ভারতের বন্ধু, সবচেয়ে বড় বন্ধু রাশিয়া মনে করেন। আপনি দেখেন আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কিন্তু এবং আপনি জানেন গতকাল তাকে যে মানে হার্টফেল্ট সংবর্ধনা এবং তার যেসব ওয়ার্ড আমি আপনার ল্যাব্রভের শুনলাম, আমার কাছে অভিভূত আমি হয়ে গেছি, আমার কাছে ভালো লাগছে। এই জন্য যে পৃথিবীর 3 মহাশক্তিধর দেশ আমাদের ফরেন পলিসির পক্ষে আছে, আমাদের সাথে আছে। একটু যদি থামা, একটা কথা না বলে পাচ্ছি না, সবচেয়ে ভালো লাগে কি জানেন, যে আমরা যা খুশি তাই করতে পারতেছি স্বাধীন দেশ হিসাবে। আমাদের রাশিয়া যাচ্ছি, চায়না যাচ্ছি, তুরস্কে যাচ্ছি, সৌদি আরব যাচ্ছি, পাকিস্তান যাচ্ছি। আপনার খেয়াল আছে যে শেখ হাসিনার শেষ সফরটা ছিল চায়না সফর। তখন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিল যে আমরা ভারতের অনুমতি নিয়েই চায়না যাচ্ছি। মোদি আরে কত বড় নির্লজ্জ, কত বড় মূর্খ, পরাধীনতা। আমরা নাই। জি প্লিজ কন্টিনিউ, আপনাকে থামানোর জন্য দুঃখিত। অবশ্যই, না থ্যাংক ইউ। আমরা তো কারো মুখাপেক্ষী থাকবো না। আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের প্রয়াত নেত্রী কি বলেছেন, আমাদের বিদেশে বন্ধু আছে, কোনো প্রভু নাই। হ্যাঁ, তো আমাদের প্রভু থাকবে না, আমাদের প্রভু উপরে আল্লাহ, নিচে এই দেশের জনগণ, তারপরে আমাদের বন্ধুরা আছে। এখন আমরা নিজেরা অনেক ঝগড়া করব, বাট এই খেলা আসলে আপনি কিভাবে দেখছেন? যে আপনি ভিডিও দেখেছেন যে ওরা একদম মানে জিরো লাইনে চলে আসে, এবং ওদের দেশের নাগরিকদেরকে, মুসলমানদেরকে নির্বিচারে আমাদের ফেলে পাঠিয়ে দিতে চায়, কোনো আন্তর্জাতিক আইন কানুন মানে না। আপনি বিষয়টি কিভাবে দেখছেন, এবং আমাদের সরকার আসলে সঠিক কাজ করতেছে কিনা? যদিও শুনতেছি যে আমি আপনাকে 2 জন বিখ্যাত মুসলিম মহিলা সাংবাদিকের কথা বলি। একজন হচ্ছে আরফা শিরওয়ানি, আরেকজনের নাম আমি ভুলে গেছি, গাজ্জালা ওয়াহাব, সামথিং লাইক ওয়াহাব নামটা আছে মনে। এরা হচ্ছে মুসলমানদের ধরেন সর্ব উৎকৃষ্ট ফ্যামিলির বা একদম উচ্চ একটা বর্ণের, মানে উচ্চ বংশের বা লেখাপড়ায় ধন দৌলতে। তাদের দুজনের আমি আপনার কাছে পাঠাবো। তাদের দুজনের একজন হচ্ছে দি ওয়ারের আপনার এডিটর, আরেকজন হচ্ছে দি ফোর্স ম্যাগাজিনের এডিটর, বিখ্যাত 2টা পত্রিকা। এই মিস ওয়াহাব এবং মিস শিরওয়ানি তারা বলছে যে আমি দিল্লিতে বের হওয়া আমার মতো, আমি শালীন পোশাক পরি, আমি হিজাব পরি না, মানে শিরওয়ানি একটা বলতেছে একটা, আমি নর্মালি সালোয়ার কামিজ পরে আমি বের হই, শুধুমাত্র আমার নাম মুসলমান বলে আমি এখন আমার জীবনের সংখ্যা যে কোনো সময় হতে পারে বলে আমি মনে করি। ফরগেট অ্যাবাউট কমন মুসলিম পিপল। আপনি জানেন আমার কষ্ট লাগে, সব মানুষ, আমি হিন্দু মুসলমান বুদ্ধ ভাগ করি। আমি একবার বোম্বে গেছিলাম, আপনি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ইসলাম হচ্ছে বোম্বেতে, 1 কোটি মানুষ থাকে সেই ইসলামে। আপনি জানেন যে সেখানে 90% মুসলমান। আপনি নিশ্চয়ই বিখ্যাত সেই অস্কার পাওয়া ফিল্মের কথা মনে হয়, স্লামডগ মিলিয়নিয়ার। সেখানে আয়েশা নামে যেই মেয়েটা, সেটা হচ্ছে বোম্বের স্লামডগ মিলিয়নিয়ারের একটা বস্তির একটা মেয়ে। তো আমি যখন বোম্বেতে গেছিলাম, আমি আমার গাড়ির ড্রাইভারকে বললাম যে তুমি একটু দিয়ে যাও তো, এই যে ইসলামে যাও তো। কয় স্যার আপনি ইসলামে যেতে চান কেন? আই ওয়ান্ট টু গো। তুমি শুধু গাড়িটা চালাই যাবো, আমি নামবো না। ইসলাম কি একটা ইসলাম নাকি আরো অনেক? একটা বড় ইসলাম অনেক আছে, একটাতে 1 কোটি লোক থাকে। আই এম টকিং অ্যাবাউট 2005। আমি এখন জানি না একটা বস্তিতে 1 কোটি লোক থাকে। একটা বস্তিতে 1 কোটি লোক, যার 90% হচ্ছে গরিব মুসলমান। আচ্ছা শুনুন, আমি কেন বলতেছি কথাটা। আপনি যে বললেন যে পুশব্যাক, এই শয়তানি, এই যে কমিউনাল, এই দেশটার 35% লোক। কালকে আমার ছেলে আমাকে বলতেছে, হি ইজ 18 ইয়ার্স ওল্ড, আমাকে বলছে বাবা আমি এখন একটা জিনিস দেখলাম যে স্যানিটারি বাংলাদেশের এখনো 0.70% মানুষ স্যানিটারি পায় না। ভারতের 15% মানুষ, মিনস 35 কোটি মানুষ এখনো রাস্তাঘাটে পায়খানা প্রস্রাব করে। আপনি দেখেন, মানে এটা হচ্ছে জাতিসংঘের রিপোর্ট, আমার রিপোর্ট না। আচ্ছা, এই দেশটা কমিউনাল ডিসহারমোনি করে ভোটে জিতে, এবং এই যে শুভেন্দু অধিকারী নামক এই বদমাস, এবং
হিমন্ত বিশ্ব শর্মা নামে আরেক বদমাশ হচ্ছে আসামে, এবং আরেক কুলাঙ্গার হচ্ছে উত্তরপ্রদেশে, এই যে যোগী আদিত্যনাথ। আদিত্যনাথ। আপনি জানেন যে উত্তরপ্রদেশে মুসলমানের সংখ্যা হচ্ছে 30%। আপনি জানেন সেখানে, আমি কিন্তু এগুলো সব আমার কথা না, এগুলো আমি ভারতীয় মিডিয়ার কথা বলি। আমি বাংলাদেশের মিডিয়া হইলে বলবো যে আমি আপনাকে নাম ধরে বলতে পারি, দি ওয়ার, ফোর্স ম্যাগাজিন, অনিকেত চট্টোপাধ্যায়, কলকাতা টিভি, এদের রিপোর্ট আমি প্রতিটা ডকুমেন্ট আপনাকে দিতে পারবো যে কিভাবে ভারত একটা দেশ, এটা ডিসইন্টিগ্রেট হবে। ওবামার কথা এটা সত্য হবে, কারণ আপনি যদি মানুষকে এইভাবে নির্যাতন করেন, এইভাবে আজকাল এই যুগে 2026 সালের এই যুগে যদি আপনি মানে মুসলমানদেরকে এইভাবে ট্রিট করেন, খ্রিস্টানদেরকে, দলিতদেরকে এবং লো কাস্ট হিন্দুদেরকে, আপনি কাউকে বাদ নাই, এরা কোনো মানুষ মনে করে না। এই যে শুভেন্দু অধিকারীর মতো একটা রাজ্যের, পশ্চিমবঙ্গের, সে এখন মুখ্যমন্ত্রী হয়েছে, যেভাবে হয়েছে 91 লাখ মুসলমানের ভোটার বাদ দিয়ে আপনার করছে, এগুলো তো অনেক ইতিহাস, এগুলো তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এই যে আমাদের সাথে সম্পর্ক, যে কথাটা বলতে গিয়ে আমরা এত কথা বলতেছি, এই ভারত আসলে কি চায়? ভারত কি চায়? হু ইউ আর, তোমার সাথে আমার সম্পর্ক কি? তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে তুমি আমার নেইবর, তোমার স্বার্থ তুমি দেখবো, আমার স্বার্থ আমি দেখবো। যদি আমাদের সাথে স্বার্থের দ্বন্দ্ব হয়, আমরা বসবো, কথা বলবো। আজকে আমার সীমান্তে একটা লোক মারা যাবে কেন? তুমি কে আমার মানুষকে গুলি করার? পৃথিবীর কোন সীমান্তে মানুষ গুলি করে, হত্যা করে? বর্বর, অসভ্য, বেয়াদব, দাম্ভিক এই কমিউনাল বদমাইশ ছাড়া কেউ এগুলো করে? আমাদের বিজিবিকে, বিডিআর আবার নাম পরিবর্তন, আমি বিজিবি বলতেই চাই না, বিজিবি নামটাই আমার মুখে আমার ভালো লাগে না। আমাদের বিডিআর, আমি বলবো আমার একটা লোক মারলে পাল্টা গুলি চালাইতে হবে। এখন আমাদের বিডিআর এখন অবস্থান নিছে, কি কারণে? মুসলমানদেরকে পুশিং করবা। ঠিক আছে, আসাম, ত্রিপুরা দিয়ে দাও আমাদেরকে, মুসলমান 25 কোটি মুসলমানদেরকে আমাদেরকে দিয়ে দাও, আমরা আমরা মুসলমানদেরকে নিয়ে আসবো। কি কারণে? আপনি জানেন আসামের, আপনার বাড়িতে সিলেট, আপনার সিলেটের পাশে 40% মুসলমান, একজন সংসদ সদস্য, বিধায়ক নাই। বিজেপির সারা ভারতবর্ষে যেখানে 15% বলা হচ্ছে মুসলমান বা 25 কোটি মুসলমান, একজন সংসদ সদস্য মানে লোকসভার সদস্য এই বিজেপির নাই। কেন? এটা কি রে ভাই? সেদিন এই যে সুচন্দ্রিমা পাল, আপনার কলকাতা টিভির, সে একটা হিসাব দিল, ভারতের একজন বিচারপতি মুসলমান নাই, ভারতের 100 কতজন সচিবের মধ্যে 2 জন নাকি সচিব আছে, ভারতের কোন নেভেল মানে ব্রিগেডিয়ার লেভেলের উপরে কোনো নাই, বিজেপির মন্ত্রিসভায়, লোকসভায় কোনো নাই, বিজেপির রাজ্যসভায় একজন মুসলমান নাই। মানে একটা হিসাব দিয়ে আমি বেকুব হয়ে গেলাম যে ভারত আসলে কোথায় যাচ্ছে। এই যে আপনি বলতেছেন তারা আমাদেরকে মনে করে আমরা মানে কি বলবো, বিহার, আমি একটা পড়ছিলাম যে ভারতের বিহার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পিছিয়ে পড়া রাজ্য। তারা মনে করে আমরা ভারতের বিহারের মতো একটা জঙ্গলি অশিক্ষিত দেশ, কিন্তু তারা জানে না যে তাদের 35 কোটি মানুষ এখন রাস্তাঘাটে পায়খানা করে। এই জন্য অমর্ত্য সেন তার বিখ্যাত বই এই